পরিমাণে একটা বজ্রপাত আমরা এবার শুরু থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বাজ পড়ছে। এখনো কি সেই বাজ পড়ার আশঙ্কাটা থেকে যাচ্ছে? আমরা এখানে ম্যাপের মাধ্যমেও দেখতে পাচ্ছি যে জায়গাগুলোকে চিহ্নিত করা হয়েছে, যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত প্রবল বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বাজ পড়ার সঙ্গে সম্পর্কটা ঠিক কি? দেখো, প্রথমত বুঝতে হবে যে মানে ইতিমধ্যেই তুমি যে ম্যাপটার মধ্যে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু হলদিয়ার পরিস্থিতি কিন্তু ক্রমশই আমরা দেখেছি খারাপের মধ্যে যাচ্ছে। কারণ আমরা এই 5 দিনেতে মানে গত দুদিন ধরেও এখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 550 মিলিমিটার ক্রস করে গেছে এবং কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে যে এই বজ্র বিদ্যুতের যে প্রভাবটা সেটাও কিন্তু কলকাতা সংলগ্ন যে দক্ষিণ 24 পরগনা অঞ্চলটাতে ভীষণ আছে। কারণ আমরা জানি যে এই জায়গাটাতে আমাদের পলিউশনসটা অনেক বেশি এবং কার্বনের মাত্রাটা অনেকটা বেশি এবং সেই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এটা বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে যে যেহেতু কার্বনের মাত্রা বাতাসে যখন বেড়ে যায় সেখানেও কিন্তু বজ্র বিদ্যুতের একটা মানে চান্সেস থেকে যাচ্ছে এবং আমরা সেটাই লক্ষ্য করছি যে কলকাতার যে অঞ্চলগুলো চারদিকের যে অঞ্চলগুলো সেগুলো কিন্তু আমাদের এই সময় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট একটা রেড অ্যালার্ট জায়গায় আছে এবং সব থেকে যে সমস্ত মানুষেরা পাকা বাড়িতে থাকে না মাটির বাড়িতে থাকছেন এবং কলকাতা এমনিতেই আমরা জানি যে খুব পুরনো শহর, সহজে জলমগ্ন হয়ে পড়ে। সুতরাং এই জলকে নিকাশি ব্যবস্থার মাধ্যমে সেটাকে মানে বার করে দেওয়াও আমাদের কাছে একটা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যায়। প্রত্যেক বছরের যে মানে আমরা দেখতে পাচ্ছি যে এফেক্টটা থাকছে। এছাড়াও কিন্তু এই সময় আরো একটা জায়গা আমরা দেখি যে বিভিন্ন জেলাগুলোতে যেভাবে জলমগ্ন হচ্ছে এবং ডিভিসি যেভাবে জল ছাড়ে, অলরেডি কিছুটা জল ছেড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সুতরাং সমস্ত দিক থেকে আমাদের এই সময়টা কিন্তু অত্যন্ত একটা মানে ভালনারেবল জায়গায় আছে। একটা সিচুয়েশন। আমি একটু উপকূল জায়গাগুলোতে কেমন থাকবে সেটা একটু আপনার কাছ থেকে জানতে চাইছিলাম। এই যে পূর্ব মেদিনীপুর উপকূল বা দক্ষিণ 24 পরগনা, এই যে উপকূলবর্তী জায়গাগুলো, একদিকে যেমন রয়েছে দীঘা, মন্দারমণি, তাজপুর এই জায়গাগুলো, অন্যদিকে যেমন রয়েছে সাগরদ্বীপ, ডায়মন্ড হারবার, সুন্দরবন, ক্যানিং, গোসাবা, এই জায়গাগুলোতে কি জলের স্তরটা বাড়তে পারে? অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে 24 ঘন্টা এখনো যেটা প্রেডিকশনস করা যাচ্ছে জলের যে মানে গতিবেগটা যেটা থাকবে সেটাও কিন্তু অনেকটা বেশি এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণ অলরেডি আমরা দেখেছি যে সাগরদ্বীপে প্রায় 140 মিলিমিটার কিন্তু ক্রস করে গেছে, দীঘায় প্রায় 115 মিলিমিটার এবং ডায়মন্ড হারবারের জায়গাগুলোতে 115 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। সুতরাং এটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টিপাতের দিকে কিন্তু আমরা যথেষ্ট মানে এগোচ্ছি, কারণ এখনো পর্যন্ত বৃষ্টিপাত কমার আমরা কোনো পরিস্থিতি দেখছি না। সুতরাং উপকূলবর্তী অঞ্চলগুলো যেহেতু সমুদ্র খুব কাছাকাছি এবং আমাদের এখানে বঙ্গোপসাগর থেকে যেহেতু নিম্নচাপটা সৃষ্টি হয়েছে এবং এখানে দমকা হাওয়াটা ভীষণভাবে থাকছে এবং ঝড়ের ঝাপটে প্রচুর গাছ পড়ে যাওয়ার চান্সেস থাকবে এবং মানুষকে মানে নিরাপদ জায়গায় কিন্তু নিয়ে আসাটা ভীষণভাবে দরকার। কারণ তাদেরকে যত আমরা শেল্টারেতে নিয়ে আসতে পারবো তত ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু কমবে এবং এখনো পর্যন্ত যেভাবে নিম্নচাপের গতি উপকূলবর্তী অঞ্চলগুলো সত্যি আমাদের কাছে কিন্তু প্রচন্ড একটা অ্যালার্ট জায়গায় আছে এবং সমস্ত ডিজাস্টার ম্যানেজমেন্টসকে বলবো যে তারা যেন প্রস্তুত থাকে যে এত ক্ষয়ক্ষতি আমরা কিন্তু তখনই সামলাতে পারবো যদি আমরা রাইট টাইমে সেই জায়গায় পৌঁছানোর মতো সিচুয়েশনসে থাকি বা সেই সমস্ত জায়গায় মানুষ যদি কম থাকে তাদেরকে আগে থেকে ইভ্যাকুয়েট করা সম্ভব হয়, তবে কিন্তু আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা কমাতে পারবো। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে নিম্নচাপের যে পরিস্থিতি সেটা কিন্তু সত্যিই বেশ ভয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবার আমরা যে আলোচনার দিকে নজর রাখবো যে 2026-এর ডিসেম্বর মাসে কি মহাপ্রলয় ঘটতে চলেছে? 2027 কি তাহলে মহাপ্রলয়ে হাহাকারের বছর হিসেবে ধরে নেওয়া হচ্ছে? কি এমন ঘটতে চলেছে 2026-এর ডিসেম্বর মাসে? পরিবেশ কি একেবারে ওলট পালট হয়ে যাবে? কি হতে চলেছে? আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। আপনাকে আরো একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। কি ঘটতে চলেছে 2026-এর ডিসেম্বর মাসে যে এতটা উদ্বিগ্ন আপনারা এবং গোটা পৃথিবী জুড়ে এতটা উদ্বিগ্ন মানুষজন, মিটিং চলছে একের পর এক? তাহলে কি হাহাকার আসতে চলেছে 2026-এ? কি সেই হাহাকার?
দেখো, এটা নিয়ে কিন্তু আমাদের বহুবার কথা হয়েছে এবং আমরা বুঝতে পারছি, এখন আমরা এটাকে সারা বিশ্ব কিন্তু এই এই দিকটাতেই আমরা তাকিয়েছিলাম যে কিভাবে আমাদের এই এলনিনোর প্রভাব, যেটাকে সুপার এলনিনো বলা হচ্ছে, কারণ এই সময়টায় আমরা যেভাবে দেখেছি, যেভাবে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত ভূ উষ্ণায়নের ফলে বাড়তে থেকেছে, সেটা কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভূ উষ্ণায়নের প্রভাবটা মারাত্মক। এবং তোমাকে বলে রাখি যে প্রশান্ত মহাসাগরের উষ্ণতা যেদিকে এগোচ্ছে, সেটা কিন্তু আমাদের কাছে একটা ভয়ঙ্কর চিত্র দেখাচ্ছে, কারণ এইভাবে যে টেম্পারেচার যখন এগোতে থাকে, সেটা কিন্তু একটা সাংঘাতিক ভাবে সুপার এলনিনোর একটা জায়গায় পৌঁছয়। এবং এই যে আমাদের শুধু কিন্তু প্রশান্ত মহাসাগরের উপরিতলের তাপমাত্রা এগোচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশান্ত মহাসাগরের নিচে যে মহাসাগরের নিচে যে তাপমাত্রা, যে অ্যাকুমুলেশনস হয়েছে, সেটার একটা প্রভাব পড়ছে এবং সেটাও কিন্তু সাংঘাতিক ভাবে আমাদের জলবায়ু পরিবর্তনেতে একটা প্রভাব আনছে। কারণ আমরা জানি যে প্রশান্ত মহাসাগরের উপরিতলের তাপমাত্রাও যদি বাড়ে, সেটা কিন্তু আমাদের ওই পুরো ভারতবর্ষ তথা সারা বিশ্বে একটা জলবায়ু পরিবর্তনের কিন্তু একটা কারণ হয়ে দাঁড়ায়। কারণ বহু জায়গায় আমরা দেখছি খরার সৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও আমরা দেখছি দাবানলের সৃষ্টি হচ্ছে, কোথাও দেখছি অতিবৃষ্টির প্রভাব পড়ছে। এগুলোকেই আমরা বলা হচ্ছে যে সুপার এলনিনো প্রভাব। এবং সেটা আমাদের এই নভেম্বর ডিসেম্বর মাস থেকে কিন্তু একটা সাংঘাতিক জায়গায় পৌঁছবে এবং 2027 সালের যেটা আমরা প্রেডিক্ট করছি যে সুপার এলনিনোর প্রভাব কিন্তু একটা 2027-এর কিন্তু গোড়ার দিকে একটা শক্তিশালী রূপ নেবে। এবং সেখানে আমাদের এই সুপার এলনিনো শুধু সমুদ্রের উপরিভাগ বলছি না, যে নিচে যে জমে থাকা একটা বিপুল তাপমাত্রা কিন্তু একটা ডিফারেন্স হচ্ছে। এখনো পর্যন্ত দেখা গেছে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। প্রায় 2015-16 সালেও কিন্তু এই তাপমাত্রা যেটা আমরা দেখেছিলাম যে সুপার এলনিনোর যে প্রভাবটা, সেটাও যেভাবে ছিল তাকেও ছাপিয়ে গেছে এই 2025-26-এর যে তাপমাত্রার প্রভাব। সুতরাং সেই পরিস্থিতি অবশ্যই আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় তার প্রভাবগুলো পড়বে এবং সেখানেতে আমাদের এই যে ঝড়ের যে পরিবর্তন আসছে, কোথাও একটা দীর্ঘস্থায়ী যে খরার সৃষ্টি হচ্ছে, আমাদের যে বিভিন্ন জায়গায় রেইনফলের যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কোথাও আমরা পূর্বাভাস দিচ্ছি যে বৃষ্টি পড়তে পারে, কোথাও আমরা দেখছি যে একেবারে সেটা কিন্তু সেখানে বৃষ্টি না, খরার সৃষ্টি হচ্ছে। এবং সেটা আলটিমেটলি কিন্তু আমাদের যে আমরা জানি যে আমাদের এগ্রিকালচার, সেখানে গিয়ে একটা প্রভাব ফেলবেই। একদম ম্যাডাম আমরা একটুখানি এই যে এল নিনো